আচ্ছা, আমাদের মিড টার্মের আগে যে লেসন 13 এন্ড 14 দুটো ছিল, ওটা আমরা শেষ করেছিলাম। তো এরপরে 15 আর 16 এই দুটো ছিল যে রিভিউ ক্লাস আর একটা ক্লাস টেস্ট। তো ওটা তো আমরা নিয়ে ফেলছি। সো আমরা মিড টার্মের পর থেকে শুরু করতেছি এখন। আচ্ছা, মিড টার্মের পরে আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা বলেছিলাম যে 5টা অ্যাসাইনমেন্টের কথাই বলেছি। তো 2টা অলরেডি দেওয়া হয়েছে, বাকি 3টা অ্যাসাইনমেন্ট আমি মানে আমরা এখন যে ক্লাস থেকে নিব সেখান থেকে 3টা অ্যাসাইনমেন্ট আসবে। তো সেই অনুসারে আমরা আজকে দুটা ক্লাস বা 2টা ক্লাসের মতো নিব, বা 3টা ক্লাসও নিতে পারি। 2টা ক্লাসই নিব, 2টা ক্লাস থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আর নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেগুলো থেকে বাকি 2টা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা মিড টার্মের শেষের দিকে বা ওই লেসন 13 আর 14 এ আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এখন কিছু ইন্টিগ্রেশন, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল এন্ড ডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে বলতেছিলাম। যে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকবে না, আর ডিফাইনাইট ইন্টিগ্রালে এখানে লিমিট দেওয়া থাকবে। তো প্রথমে আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করব, সেখানে মেথডগুলো দেখব। আর ডিফাইনাইট ইন্টিগ্রাল, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল একই রকম। ডিফাইনাইট ইন্টিগ্রাল হচ্ছে এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকবে। সেটা আমরা প্রথমে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল পর্যন্ত করে লাস্টে যে লিমিটটা বসিয়ে দিলেই ডিফাইনাইট ইন্টিগ্রাল হয়ে যাবে। তো প্রথমে আমরা কিছু মেথড দেখি ইনডিফাইনাইট ইন্টিগ্রালের, যেখানে লিমিট থাকবে না, শুধুমাত্র প্লাস সি যে কনস্ট্যান্টে দিতে হবে সেটা নিয়ে আমরা দেখব কিছু মেথড। তো লেসন 17 আমাদের এখানে হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো কিছু মেথড আমরা প্রথমে আগে নাম জানি। মেথড অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের যে মেথডগুলো আছে, সার্টেন ফাংশন ক্যান বি ইন্টিগ্রেটেড কোয়াইট সিম্পলি বাই অ্যাপ্লাইং রুলস অফ ইন্টিগ্রেশন, বা সিম্পলি যে ইন্টিগ্রেশনের রুল আছে সেগুলো ব্যবহার করে আমরা অনেক সলিউশন করতে পারি। বাট এ ন্যাচারাল কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট হ্যাপেন্স ওয়েন রুলস অফ ইন্টিগ্রেশন ক্যানট বি অ্যাপ্লাইড ডাইরেক্টলি। আমরা অনেক সময় দেখা যায় যে ডাইরেক্টলি ইন্টিগ্রেশনের যে নিয়মটা আছে, যে ইন্টিগ্রাল করলে যেটা হয়, আমরা যে প্রপার্টিস গুলো দেখেছি সেই প্রপার্টিস গুলো আন্ডারে ডাইরেক্ট পড়ে না। তো সেই ধরনের সমস্যার জন্য কি হয়, সাচ ফাংশন রিকোয়ার মোর কমপ্লিকেটেড টেকনিক্স। তো সেজন্য কিছু আমাদের টেকনিক অবলম্বন করতে হয়। আমরা এই লেসনে, দিস লেসন ডিসকাসেস 4 টেকনিক্স দ্যাট ক্যান বি এমপ্লয়েড when the other rules do not apply and when the structure of integrand is of an appropriate form. তো আমরা প্রথমে কাজটা হচ্ছে যে এখানে আমরা 4-5টা পদ্ধতির কথা শিখবো, যেখানে আমরা প্রথমে সেই পদ্ধতির মতো করে ইন্টিগ্রান্ডকে নিয়ে আসব, তারপর সেই রুলগুলোকে অ্যাপ্লাই করব বা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে নিয়ে আসার কথা বলা হয়েছে, তারপর সেখানে করব। ইন জেনারেল এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট গাইড ফর সাজেস্টিং দ্য কুইকেস্ট অ্যান্ড সিম্পলেস্ট মেথড ফর ইন্টিগ্রেটিং এনি গিভেন ফাংশন। তো আমার প্রথমে ফাংশনটা দেখে বুঝতে হবে আমরা আসলে কোনটা অ্যাপ্লাই করলে আমাদের পারফেক্ট হবে। এটা কিন্তু তোমাদের বলে দেওয়া থাকবে না, আমাদের এটা বুঝে নিতে হবে যে এই ইন্টিগ্রান্ডটা আমরা কোন পদ্ধতিতে নিব, সেটা আমরা দেখে বুঝবো। আমরা ডাইরেক্ট কিন্তু কোনো রুল দেওয়া থাকবে না যে এইটা দেখলে বুঝবো যে এই ইন্টিগ্রান্ড বা এই পদ্ধতিতে করলেই হয়ে যাচ্ছে। আমরা জাস্ট সিম্পলি পদ্ধতিগুলো অবলম্বন করব, পদ্ধতিগুলো দেখব, তারপর আমরা সেই অনুযায়ী অ্যাপ্লাই করে করব। তো আমরা দেখি, দ্য ফলোইং আর দ্য 4 প্রিন্সিপাল মেথড অফ integration: integration by substitution, integration by parts, integration by successive reduction, integration by partial fraction. আমরা এই 4টা পদ্ধতি দেখব আজকে। সাবস্টিটিউশন এন্ড বাই পার্টস এই দুটো আমরা দেখার চেষ্টা করব, যদি সময় পাই তাহলে সাকসেসিভ রিডাকশনটাও দেখব। তো অ্যাটলিস্ট আজকে আমরা দুটো জিনিস শিখবো, সাবস্টিটিউশন এন্ড পার্টস। সাবস্টিটিউশন মানে হচ্ছে মানে সাবস্টিটিউট করা, এটা বোঝাচ্ছে। আর বাই পার্টস মানে হচ্ছে বিভক্ত করে, যেমন ইউভি সূত্র যেটা ছিল ডিফারেন্সিয়েশনের, সে সিমিলারলি এখানে ইউভি ইন্টিগ্রেশনের সূত্র আছে, সেই পদ্ধতি অবলম্বন করে করা যাবে। তো ওকে আমরা দেখি প্রথম পদ্ধতিটা, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। Substituting a new suitable variable for the given independent variable and integrating with respect to substituted variable can often facilitate integration. তো এর মানে হচ্ছে কি, যেটা দেওয়া আছে, যে ভেরিয়েবলটা দেওয়া আছে সেই ভেরিয়েবলটাকে এমন ভাবে ধরা হবে, সেটাকে একটা ছোট ভেরিয়েবল বা অন্য একটা নিউ ভেরিয়েবলকে ধরে ইন্টিগ্রেন্টটা পূর্ববর্তী যে dx থাকলে সেটাকে যদি z ধরা হয়, যেটা একটা ফাংশন x এর ধরা হয়, তাহলে ওই dx কে dz কে কনভার্ট করে নিতে হবে।
হ্যাঁ, তো এখানেও বলা হয়েছে এক্সপিরিয়েন্স মানে আমরা বুঝে নিতে হবে কোনটা ধরতে হবে, সেটা আমাদের ডাইরেক্ট বলে দেওয়া থাকবে না, আমাদের পছন্দ মতো বা দেখে বুঝতে হবে যে এটা ধরলে ওইটা পাওয়া যেতে পারে। তো সেইভাবে করে এখানে বলতে হবে যে এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট গাইড as to what substitution is likely to transform the given expression into another is more readily integrable, readily integrable মানে এটা দেখেই বুঝতে মানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা ব্যবহার করতে হবে, করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এটা খুবই সিম্পল জিনিস। তো দেখি সিম্পল এক্সাম্পল গুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ধরতে হবে। যেমন আমরা বেশি প্রথমে কঠিন তা না, প্রথমে সিম্পল তো এটা দেখাই যাচ্ছে এক্স প্লাস বি ইজ বি টু দি পাওয়ার 5 ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে কি আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 5 এর সূত্র আছে, বাট এখানে তো এক্স টু দি পাওয়ার 5 নাই, এ এক্স প্লাস বি আছে। তো এই পুরো এক্স প্লাস বিটাকে আমরা জেড ধরে নিই। তো জেড যখন ধরবো তখন এই ডিএক্স কেও কনভার্ট করে ডিজেড এ নিয়ে যেতে হবে, এইটুকুই মনে রাখতে হবে যে যদি আমরা কোনো কিছু যে সাবস্টিটিউশনে ধরে নিতে হবে, সাবস্টিটিউশনে ধরে নিলে ডিএক্স বা ডিওয়াই যেটা থাকবে সেটাকে কনভার্ট করে যেটায় ধরে নিব, যদি জেড ধরে নিই সেই বা যদি ইউ ধরে নিই সেই ইউতে কনভার্ট করে নিতে হবে। তার মানে ডিএক্স কনভার্ট হয়ে ডিজেড হয়ে যাবে বা ডিওয়াই কনভার্ট হয়ে ডিইউ হয়ে যাবে, এটাই মেইন কাজ। তো প্রথমে আমরা ধরে নিই ax প্লাস b কে ধরে নিলাম, লেট ax প্লাস b ইজ ইকুয়াল টু z। তো আমি বলেছি যে যদি এখন z ধরে নেওয়া হয়েছে তখন আর x থাকবে না, তাহলে dx কে কনভার্ট করে dz এ নিয়ে যেতে হবে। এর জন্য কি করতে হবে, এই যেটাকে ধরে নিয়েছে এই পুরোটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তো ax প্লাস b এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কি, a পাবো। আর dz কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dz বাই dx। তো আমাদের দরকার শুধু আমাদের dx আছে, তো dx এর মানটা dz এ কনভার্ট করে নেওয়া। তো আমরা a dx ইজ ইকুয়াল টু dz পাচ্ছি, এটা কনভার্ট করে নিয়ে আসলাম যে dx বাই dz, dz বাই dx ছিল, তো dx এর পাশে নিয়ে গেলে a dx ইজ ইকুয়াল টু dz। এবার আমরা এখান থেকে dx এর মান বের করলে পাচ্ছি 1 বাই a dz, এই যে 1 বাই a dz। তো এবার এই মানগুলো এই dx এর মানটা আর x প্লাস b এর মানটা বসিয়ে দিব, এই যে বসাই দিলে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 1 বাই a dz, যেহেতু 1 বাই a কনস্ট্যান্ট এটা বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 dz। তো আমরা এবার জানি যে x টু দি পাওয়ার n এর সূত্র ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x n প্লাস x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, যেহেতু x নাই এখানে z আছে, তাহলে z টু দি পাওয়ার 5 প্লাস 1 দ্যাট মিন্স z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস c অবশ্যই দিতে হবে যেহেতু এটা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, আর 1 বাই এর সাথে রয়ে গেল। এবার আমাদের ম্যাথ তো জেড ছিল না, এখন জেড কে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে ax প্লাস b কে ওটা বসাই দেব 1 বাই a ইনটু ax প্লাস b টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c। তো এভাবে সিম্পলি আমরা এটা ধরে সাবস্টিটিউশন, এটাকে সাবস্টিটিউশন করা হয়। সাবস্টিটিউশন মানেই হচ্ছে ধরে নিয়ে তারপর যে অপারেটরটা ছিল সেটা কনভার্ট করে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করা। তোমরা এটা আগেও করেছো, বাট তাও আমরা যেহেতু ইন্টিগ্রেশন করব প্রথমেই যে বেসিক রুলটা সেটা আমরা দেখলাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই সিম্পল ম্যাথ? অবশ্য কোশ্চেন থাকলে বলো। না স্যার। আচ্ছা, এরপরের দেখো এটা আছে এই 2 নম্বর एग्जांपल ইন্টিগ্রেশন x x² + 4 টু দি পাওয়ার 5 dx। তো এবার আমাদের কোনটা ধরতে হবে এইটা আমাদের একটু বলা হয়েছে না যে এক্সপেরিয়েন্স করে নিতে হবে যে আমরা কোনটা ধরবো, এটা আমাদের ডাইরেক্ট বলে দেওয়া থাকবে না, যে দেখেই বুঝবো যে এটা ধরতে হবে। তো আমরা যেটা আছে এটাকে আমরা কিভাবে করব সেটার জন্য একটা পদ্ধতি আছে, যেমন যেহেতু আমরা ধরে নিব এবং dx কে যেহেতু যেটাতে কনভার্ট করব বা যেটাকে ধরে নিব কনভার্ট যেহেতু করা হবে, তো সেহেতু আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি পাওয়ার হ্রাস পায়। যেমন এখানে x² + 4 আছে, আরেকটা রাশি আছে x, তো এই দুটার মধ্যে থেকে যেকোনো একটা ধরে নিতে হবে, এটুকু আমরা শিওর। এখন x² + 4 কে ধরবো না x কে ধরবো, এটা বোঝার উপায় হচ্ছে যেহেতু একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেহেতু পাওয়ার হ্রাস পায় তাহলে অবশ্যই যেটার পাওয়ার বেশি আছে সেটাকেই ধরে নিব। যেমন x² + 4 এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে আমরা পাবো কি 2x পাবো, x² কে করলে কি হয় 2x। তো যেহেতু এখানে x আছে তো 2x থেকে x এর মানটা আমরা বের করে নিতে পারবো, কিন্তু x কে যদি ধরে নিতাম x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1 চলে আসে, কিন্তু 1 তো আর এখানে নাই। তো অতএব আমরা x² + 4 কে z হিসেবে ধরে নিব। তাহলে লেট x² + 4 = z। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা 2x x² কে করলে যেহেতু 2x পাই 2x dx = dz পেলাম।
এখন যেহেতু আমাদের এক্স ডিএক্স আছে, এক্স ডিএক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স ডিএক্স এর মানটা বের করলে 2 টাই পাশে চলে যাবে, তাহলে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিজেড সিম্পলি। এবার এই মানগুলো বসিয়ে দেবো ইন্টিগ্রেশনে। তো প্রথমে এক্স স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 5 আছে, দ্যাট মিন্স জেড টু দি পাওয়ার 5, আর এক্স ডিএক্স মানে হচ্ছে হাফ ডিজেড, এই যে পেলাম আমরা হাফ ডিজেড। হাফ যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, জেড টু দি পাওয়ার 5 ডিজেড আগের মতো ইন্টিগ্রেশন করে প্লাস সি দিতে হবে, তারপর 1/12 এক্স স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 6 প্লাস সি। তো খুবই সিম্পল জিনিস, বাট আমাদের যেটা বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স, যে আমরা কোনটা ধরে নিব, এটা আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের সহজ হবে ধরে নেওয়াটা। তো সেজন্য আমরা অ্যাসাইনমেন্ট যেটা দেব সেখানে কিন্তু এই সিম্পল ম্যাথগুলোই একটু বেশি পরিমাণে থাকবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা ক্লিয়ার হবে না। কারণ একটা দুটা করলে দেখা যাবে যে বোঝা যাচ্ছে, বাট অনেকগুলো যখন করব তখন বেশ কিছু প্রবলেম অ্যারাইজ হবে, তখন তোমরা বুঝতে পারবে যে না, এটা থেকে একটু কঠিন ভাবে আছে বা একটু ধরে নিতে হবে, কিভাবে করে বোঝা যাবে। তো সেকেন্ডটা এক্সাম্পলটাও সহজ আছে দেখলাম, এবার আর পরেরটা যাই। এবার দেখো এক্সাম্পল 3 আছে, ইভালুয়েট এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স। এবার এটা কোনটাকে ধরবো, এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স কিউব আছে আর বাইরে আছে এক্স স্কয়ার, আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে পাওয়ার হ্রাস পাবে। তাহলে যদি শুধু এক্স কিউবকে ধরা হয় তাহলে আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো কত, 3x স্কয়ার। যেহেতু এক্স স্কয়ার এখানে আছে, অতএব এক্স কিউবকেই আমরা জেড ধরে নিব, সেটা এখান থেকে এভাবে করে বুঝে নিতে হবে। তো এক্স কিউবকে জেড ধরে নিলাম, এবার ডিফারেন্সিয়েশন করি, 3x স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আমাদের যেহেতু আছে এক্স স্কয়ার ডিএক্স, তাহলে এক্স স্কয়ার ডিএক্স এর মানটা বের করলাম 1/3 ডিজেড। এবার প্রদত্ত রাশি ই টু দি পাওয়ার জেড 1/3 ডিজেড, তো 1/3 বাইরে, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড ই আসবে প্লাস সি, তাহলে জেড এর মানটা কিন্তু বসাইতে হবে, জেড মানে হচ্ছে এক্স কিউব, তাহলে 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা, যে ধরে নেওয়ার নিয়মটা, ধরে নেওয়ার কিন্তু কোনো নিয়ম নাই, এটা আমাদের বুঝে নিতে হবে। ওকে, আরো আমি एग्जांपल দেখাই, তোমাদের ক্লিয়ার হবে। এখানে আছে x √x² + 1, তো রুটের ভিতরে আছে x² + 1, ওইটাকেই ধরে নেব কারণ বাইরে x আছে, একবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হ্রাস পাবে, যেহেতু আছে তাহলে আমরা জানি x² + 1 z, 2x dx dz, x dx হাফ dz। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিলে আমরা পেয়েছি হাফ বাইরে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার হাফ, যেহেতু √z মানে হচ্ছে যেটা পাওয়ার হাফ ডিজেড, বসাইলে যেটা আসবে অ্যান্সার এই যে এখানে বসাইছে। এবং সবসময় খেয়াল রাখবে প্লাস সি দিতে হবে, এবং জেড যদি ধরে নেওয়া হয় সাবস্টিটিউশনে একটা পার্থক্য, মানে একটা ভুল সবাই কমন করে, সেটা হচ্ছে যে জেড লিখেই অ্যান্সার লিখে দেয়, কিন্তু জেড লিখে লিখে দিলে কিন্তু অ্যান্সার দিলে হবে না, কারণ ম্যাথটা ছিল কিসে, এক্স এ ছিল। তোমার ম্যাথ যেখানে দেওয়া ছিল, যেটা তুমি ধরেছো, লাস্টে যে সেই ধরের মানটা বসাই দিতে হবে আবার, যেমন জেড হিসেবে এখানে ধরেছিলাম x² + 1, সেটা বসাই দেওয়া হয়েছে। তারপরে এক্সাম্পল 5 আছে, ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জ অফ ভেরিয়েবলস টু ফাইন্ড দ্য ইন্টিগ্র্যান্ড। এখানে x+1 x-2 টু দি পাওয়ার 9 dx। তো এই ধরনের ম্যাথে কিন্তু দেখো এখানে কিন্তু আগেরটা যেমন ছিল যে একটা এক্স স্কয়ার ছিল, একটা এক্স কিউব ছিল, বা এক্স তার বাইরে এক্স স্কয়ার ছিল, এটাই কিন্তু দুটাই এক্স আছে, শুধু দেখো x+1 আছে আর x-2 আছে। এই ধরনের ক্ষেত্রে একটাকে ধরে নিয়ে ওইটার অনুসারে একটা বানায় নিতে হয়। এখানে যেমন আমরা ধরে নিলাম x-2 কে যদি ইউ ধরে নিই, তাহলে আমরা x+1 এর মানটাও বের করে নিব ইউ এর সাপেক্ষে। তাহলে x-2 ইজ ইকুয়াল টু, যদি আচ্ছা এখানে ইউ ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম x-2 কে আমরা ধরে নিলাম ইউ, বা তোমরা এখানে জেডও ধরে নিতে পারো, এনিহাও এটা ইউ বা জেড যেটা ধরো এটা কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে x z+1 এর মান দরকার, তাহলে z+x z-2 এর মান হচ্ছে u, তাহলে এখানে যদি +3 দিই উভয় পক্ষে, তাহলেই তো x+1 হয়ে যাবে। তাহলে u+3 মানে হচ্ছে x+1, যেহেতু dx আছে, dx এর মানটাও আমরা বের করে নেব। তাহলে dx ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা ধরেছি x-2 ইজ ইকুয়াল টু u, তাহলে du এর মান হচ্ছে dx, সিম্পল, এখানে পরিবর্তন নাই কিছু। তো এবার মানগুলো বসিয়ে দিই, তাহলে x+1 মানে হচ্ছে u+3, আর এটা হচ্ছে u টু দি পাওয়ার 9 du, তাহলে এখানে একটু গুণ করে দিই, u টু দি পাওয়ার 10 প্লাস 3 u টু দি পাওয়ার 9 du, তারপর দুইটা পার্ট করে নিই, তারপর ইন্টিগ্রেশন করি, তারপর প্লাস সি দিই, তারপরে এবার ইউ এর মানটা বসায় দিই, তারপরে অ্যান্সার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা?
ওকে, एग्जांपल 6 এ যাই। এখানেও ওই আগের মতই আছে, যেমন 2x + 3 আছে আর 2x - 1 আছে। এই ধরনের জিনিস যদি পাওয়ার সেম থাকে তাহলে এইভাবে ধরে নিয়ে করতে হবে, যে মানগুলো বের করে নিয়ে করতে হবে। তো সেখানে এখানেও সেইভাবে করে করা হয়েছে, করলে এখানে অ্যান্সার চলে আসছে। এখানে দেখো এক্সারসাইজ আছে বেশ কয়েকটা, আমি কিন্তু প্রত্যেকটাই অ্যাসাইনমেন্টে দিব, কারণ তোমাদের অনেক প্র্যাকটিসের দরকার আছে, যেহেতু এগুলো প্র্যাকটিসের ব্যাপার। ইন্টিগ্রেশন প্র্যাকটিস ছাড়া হয় না। তো অ্যাসাইনমেন্টে এগুলো থাকবে। প্রথম লেসন আজকের এটা ছিল যে সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন ছিল। আমরা দেখলাম যে কিভাবে সাবস্টিটিউশন বা সাবস্টিটিউট করে আমরা কিভাবে মানগুলো বের করতে পারি। তো প্রথম লেসন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার। ওকে, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি। চারটা পদ্ধতির কথা বলেছি। সেকেন্ড পদ্ধতি যেটা আছে ইন্টিগ্রেশন বাই পার্টস, যেটা আমাদের লেসন 18 হিসেবে আছে এখানে। ইন্টিগ্রেশন বাই পার্টস মানেই হচ্ছে দুটো পার্ট থাকবে, ইউ এন্ড ভি ধরে নিয়ে কাজ করতে হবে। আমরা ডিফারেন্সিয়েশনের সময় দেখেছি যে ডিফারেন্স ডি বাই ডিএক্স ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। সেই নিয়মটাকে আমরা এবার ইন্টিগ্রেশনের জন্য সূত্রকে বলবো। Integration by parts is a special method that can be applied in finding the integrals of a product of two integrable function. মানে দুইটা integrable part থাকবে এখানে, অবশ্যই দুটো থাকতে হবে, একটা থাকলে তো হবে না। This method of integration is derived from the rule of differentiation of a product of two functions. আমরা এটা ইউভি সূত্র যেটা দেখেছি, সেই ইউভি সূত্র থেকেই এই সূত্রটা আসছে ইন্টিগ্রেশনের। তো আমাদের অত জানার দরকার নেই, আমাদের বেসিক যে সূত্রটা আছে সেটাই আমরা জানলে হচ্ছে। এই যে সূত্রটা ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স, তার মানে দুইটা ফাংশন থাকবে, ইউ ভি যেটা দাও সেটা এরকম। তো এফ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ইন্টু জি অফ ইন্টু ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স ডিএক্স। এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে এখানে লেখাও আছে, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্র্যান্ট অফ দ্য সেকেন্ড মাইনাস ইন্টিগ্র্যান্ট অফ ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট ইন্টু ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড। এইটা সূত্রটা অবশ্যই জানো, ইউভি সূত্র ছিল, এখানে এফ অফ এক্স জি অফ এক্স দিয়ে লেখা হয়েছে। তো ম্যাথ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে एग्जांपल আছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার x dx। তো দেখো এখানে যে আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন যেটা ছিল সেটা ধরে করলে হইলে, তাহলে তো আমাদের পার্টসে যাওয়ার দরকার নাই, কারণ পার্টসের যে সূত্রটা আছে একটু একটু বড় বা এটা একটু লেন্দি হয়। কিন্তু ই টু দি পাওয়ার x, এখানে x কে যদি তুমি যে জেড হিসেবে ধরতা, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসতো, কিন্তু এখানে রয়েছে x, তাহলে ওইটা হবে না। তো আমাদের এই যে সেটা বুঝে নিতে হবে যে এটা তাহলে আমাদের ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথডে করা যাবে না, বাই পার্টসে চলে যেতে হবে, যেহেতু দুইটা অংশ আছে, x একটা আর ই টু দি পাওয়ার x। তো এটাকে একটা ধরে নিতে হবে, একটাকে এফ অফ x, একটা জি অফ x ধরে নিতে হবে। তো এইটার জন্য একটা নিয়ম আছে, তো তোমাদের নিয়মটা জানা আছে কিনা যে কোনটাকে ইউ ধরতে হয় কোনটাকে ভি ধরতে হয়? এই নিয়মটা কি তোমাদের জানা আছে? কেউ একজন রিপ্লাই করো যে তোমরা জানো কিনা যে ইন্টিগ্রেশনের ইউ আর ভি যে ধরতে হয় সেই নিয়মটা জানা আছে কিনা। যদি না থাকে আমি দেখাবো। ওকে, যাই হোক, আমি একটু আমার এখানে তো যেহেতু নাই, আমি আহ, এইটা দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা,
ইউ ধরার নিয়ম হচ্ছে প্রথমে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা থাকে, যদি cos ইনভার্স x sin ইনভার্স x ওটা যদি প্রথমে থাকে তাহলে ওটাকে ইউ ধরতে হবে। তারপরে দেখতে হবে লগারিদম ফাংশন log x ln x, তারপরে অ্যালজেব্রিক পলিনোমিয়াল যেমন x স্কয়ার x কিউব, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন যেমন sin x cos x, সবার লাস্টে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন একটা যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে আর একটা যদি এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে তাহলে কোনটাকে ইউ ধরবো? অবশ্যই অ্যালজেব্রিককে ইউ ধরবো আর এক্সপোনেনশিয়ালকে আমরা ভি ধরবো। যদি এরকম থাকে sin ইনভার্স x আছে আর আছে লগারিদম আছে তাহলে অবশ্যই ইউ ধরবো sin ইনভার্স x কে, লগারিদমকে ধরবো ভি। এইভাবে এই নিয়মটা একটু তোমরা নিয়ে নিও বা এটা লিখে নিও, জানলেই হয় আর কি। এটা তো আগেও ছিল, জাস্ট একটু জানালি। এটা তোমরা একটু নিয়ে নাও যে এই লিখে নিয়ে নাও। আমার এখানে লেসনের মধ্যে এটা নাই তো। এটাই একটি এটা একটু ভুল আছে, এটা দেখো, এটা ঠিক আছে, ওটা ভুল আছে, এই লেখাটা লিখে নাও। এলআইএটি বলা হয় যেটাকে, প্রথমে লগ তারপর ইনভার্স তারপর অ্যালজেব্রিক তারপর ট্রিগোনোমেট্রিক তারপর এক্সপোনেনশিয়াল। ওকে, আমি তাহলে লেসনে যাচ্ছি। তাহলে সেই হিসাবে দেখো এখানে x আছে আর e টু দি পাওয়ার x আছে, তার মানে এক্সপোনেনশিয়ালটা সবার লাস্টে ছিল, তাহলে x হচ্ছে অ্যালজেব্রিক, তাহলে u ধরতে হবে এটাকে x কে, আর এটা ধরতে হবে v। তাহলে সূত্র অনুসারে x ইন্টিগ্রেশন v dx ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, তারপর ইন্টিগ্রেশন dx অফ x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সূত্র লিখছে। তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x, তারপর x কে ডিফারেন্সিয়েশন করলে 1, আবার e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, তারপর আবার ইন্টিগ্রেশন রয়েছে সেটা লিখছে যে আবার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, আবার e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c, লাস্টে যে কিন্তু অবশ্যই প্লাস c দিতে হবে। যতক্ষণ ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করব ততক্ষণ প্লাস c দিতে হবে। কেউ যদি প্লাস c দিতে ভুল করে তাহলে তার কিন্তু ম্যাথ হয় না, কারণ এটা তো এক্সাক্ট ভ্যালু বের হয় না, সো এটাকে প্লাস c অবশ্যই দিতে হবে। এক্সাম্পল 2 তে আছে x স্কয়ার log x dx, তাহলে আমরা জানি যে অ্যালজেব্রিকের আগে ছিল কি log ছিল, LIAT এ প্রথমেই l ছিল log ছিল, তারপর i a তে হচ্ছে অ্যালজেব্রিক হচ্ছে 3 নম্বরে, তার মানে x স্কয়ার কে এবার ধরবো v, log x কে ধরবো u, তো এই ধরা হয়েছে log x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন d বাই dx log x ইন্টিগ্রেশন x স্কয়ার dx ইনটু dx করা হইলো। তাহলে log x রইলো, x স্কয়ার কে করলে পাইলাম ইন্টিগ্রেশন x কিউব বাই 3 মাইনাস log x কে করলে 1 বাই x পাইলাম, আর x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3, এই যে তারপর আগে ইন্টিগ্রেশন রয়ে গেছে dx, কাটাকাটি করলে থাকবে ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 3 dx, তাহলে x স্কয়ার কে করলে আসবে x কিউব বাই 3 আর 3 তো রয়েছে, তাহলে x কিউব বাই 9 প্লাস c। বোঝা গেছে কিনা? আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবা, আর যদি না থাকে তাহলেও বলবা যে না স্যার ঠিক আছে সমস্যা নেই, কারণ না হলে আমি সামনে আগানোর জন্য তো রেসপন্স দরকার। তোমরা দুই একজন হলে রেসপন্স করবা যাদের মনে হয় যে না সমস্যা নেই। জি স্যার। ওকে, নেক্সট এক্সাম্পলে দেখো, এক্সাম্পল 3 তে আছে শুধু log x dx আছে। তো log x তে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় না, কিন্তু ডিফারেন্সিয়েশন করলে জানি 1/x পাওয়া যায়। সো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা 1 সাথে 1 আছে এটা তো জানি সব সময়, তো এই যে log x * 1 dx ধরে নিতে হয় এই ধরনের ক্ষেত্রে।
তো 1 কে আমরা তাহলে অবশ্যই ধরবো ভি, মানে ভি, আর log x কে ধরবো u, কারণ log থাকলেই সেখানে u সে। তো log x 1 dx সেই আগের নিয়মে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে দেখো এইভাবে x log x minus x plus c আসবে। তো এই যে ইন্টিগ্রেশন করা বিভিন্ন রকম মানে ধরে নিতে হবে যে কোনটা কি u কোনটা কি v, এটা কিন্তু আসলে এই যে এভাবে সংক্ষিপ্ত নিয়ম আছে এইভাবে করে ধরে নিতে হবে। এবং কোনটাতে ইন্টিগ্রেশন বাই পার্টস করব আবার কোনটাতে সাবস্টিটিউশন করব, এবার তো আরো নিয়ম আছে। যখন সবগুলো আসবে তখন মানে এক্সপেরিয়েন্স যে কথাটা বলা হইলো ওটা তখন তোমার মাথায় এক্সপেরিয়েন্স হিসাবে থাকবে যে এটাই হলো এটা, এটা হলো এটা। ঠিক আছে, তারপরে এখানে আরো আছে 3 - 2x e to the power minus x dx। তো আমরা জানি যে e to the power x সবার শেষে রয়েছে, e to the power minus x আর e to the power x একই, ওইটা তাহলে অবশ্যই v হবে। এখানে ওই g of x হিসেবে ধরছে। আর 3 - 2x এটা হচ্ছে আলজেব্রিক, যেহেতু e to the power x এর আগের আছে এটা f of x ধরছে, যেহেতু এক একটা বইতে এক এক রকম ধরছে g of x f of x, আবার কোনটা u কোনটা v, তার মানে v এখানে হবে e to the power minus x আর u হবে 3 - 2x। তো সেই হিসাবে এখানে লিখে করা হয়েছে। এই একই নিয়মে করবা, যেমন এটা যদি ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে এখানে আগে করছে কি দেখো g of x, দ্যাট মিন্স এই ই টু দি, যেহেতু সব সময় এখানে v কে ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেটার বের করে নিচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x dx, দ্যাট মিন্স মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, কারণ মাইনাস থাকলে তো একটা মাইনাস নিচে চলে আসবে অটোমেটিক। x কে আমরা জানি যে ইন্টিগ্রেশনের সময় x ব্যতীত অন্য কোনো জিনিস যদি থাকে x হিসাবে তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে ডিভাইডেড বাই আকারে দিতে হয়। আর ডিফারেন্সিয়েশনের সময় x ব্যতীত অন্য কিছু জিনিসকে যদি x ধরা হয় সেক্ষেত্রে মানে তাকে ডিফারেন্সিয়েশন করে সাথে গুণ করে দিতে হয়। এই বেসিক নিয়মটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশনের সময় ডিফারেন্সিয়েশন করে সেটাকে নিচে দিতে হয়, মানে হর হিসাবে দিতে হয়, আর ডিফারেন্সিয়েশনের সাথে সাথে গুণ করে দিতে হয়। তো যেহেতু এখানে মাইনাস এক্স আছে, মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, -1 পাবো। তাহলে এই মাইনাসটা ডিভাইডেড বাই আকারে ছিল, ডিভাইডেড বাই থাকুক আর যাই থাকুক মাইনাসটা তাহলে এটা আগে পড়ে গেছে। আর 3 - 2x এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো -2, যেহেতু 3 তো 0, -2x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো -2, সেটা লেখা হয়েছে। এরপর সূত্র মতো এখানে করে দিয়ে এই যে যেটা অ্যান্সার আসছে সেটা লিখে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, যেটা ইউ ধরা লাগবে সেটা ইউ, যেটা ভি ধরা লাগবে সেটা ভি ধরা জাস্ট করে নিলে হয়ে যাবে। খুব সিম্পল জিনিস, বেশি কঠিন কিন্তু আমি এখানে আমরা এখনই দিব না, লাস্টের দিকে হয়তো দুই একটা দেখবো। এর আগের গুলো কিন্তু আমরা মোটামুটি নিয়মের গুলোই দেখতেছি যেগুলো তোমরা পারবা আর কি। এরপরে আছে x, एग्जांपल 5 এ আছে x ln x স্কয়ার dx। তো আমরা জানি যে log বা ln থাকলে ওটাকে আমরা অবশ্যই u ধরবো, আর x যেহেতু এর পরের অবস্থান তাহলে ওটাকে v ধরবো। এই যে যেমন এখানে f of x ধরা হয়েছে ln x স্কয়ার মানে u, আর g of x মানে হচ্ছে v, এটাকে x ধরা হয়েছে। তো এরপরে যেহেতু g of x কে আমাদের মানে এটাকে একবার g of x যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটা তুমি এই নিয়মে না করলে হবে, যেমন u ইন্টিগ্রেশন v dx, ওই যে ওই v dx টা এখানে করে নিচ্ছে। তো x dx কে করলে হাফ x স্কয়ার আসতেছে। আর ln x স্কয়ার কে জানি আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হবে, যেমন d বাই dx অফ u ছিল যেটা, তাহলে এখানে f dash x করলে ln x স্কয়ার কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই x স্কয়ার, আর x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো কি 2x। তো সেই 2x টা উপরে চলে যাবে যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে 2 বাই x। তো এবার আমরা সূত্রে চলে যাই, সূত্রে আমরা এগুলো বসাই দিই, বসাই দিলে এই যে বসাই দিলে হাফ x স্কয়ার ln x স্কয়ার প্লাস মাইনাস হাফ x স্কয়ার প্লাস c। এই দেখো এখানে হাফ x স্কয়ার ইনটু 2 বাই x dx, তারপর কিন্তু আবার আরেকবার ইন্টিগ্রেশন রয়েছে, কাটাকাটি করে রয়েছে হাফ x স্কয়ার ln x স্কয়ার। প্রথম রাশিটা অটোমেটিক আসে যায়, কিন্তু মাইনাসের পর কিন্তু দুইটা ইন্টিগ্রেশন থাকে এবং ডিফারেন্সিয়েশন একটা থাকে, তো ওই জন্য একটু সহজ করে নেওয়া হয়েছে যে এই কাটাকাটি মাটাকাটি করে থাকতেছে x dx। তো x dx কে ইন্টিগ্রেশন করলে পাবো x স্কয়ার বাই 2, তারপরে প্লাস c দিয়েছে। তারপরে एग्जांपल 6 আছে, এখানে x + 1 আছে আর x + 2 টু দি পাওয়ার 6 dx আছে। তো মাইনাসের পরে এটা কিভাবে আসলো স্যার? এটা জি স্যার, মাইনাসটা আচ্ছা, মাইনাসের পরে ছিল কি d বাই dx অফ u ছিল, তাই না? জি স্যার। মানে হচ্ছে f of x, d বাই dx অফ f of x। তো d বাই dx অফ f of x মানে এই বের করে নিয়েছি f ও জি dash স্যার। x ইকুয়াল টু 2 বাই x। আর আরেকটা ছিল যে ইন্টিগ্রেশন অফ যেটা ছিল সেটা হচ্ছে x স্কয়ার বাই 2, এই যে x স্কয়ার বাই 2 হচ্ছে এই যে x স্কয়ার বাই 2 আর এটা হচ্ছে 2 বাই x, তারপর কাটাকাটি গেছে। জি স্যার।
ওইটা একটু সহজ করে নেওয়া আছে, অথবা তোমরা ওই সূত্র বসায় ডাইরেক্ট 2-3 লাইন বাড়ায় করলেও হয়। এখানে সূত্রটা বসিয়ে দিলে ডাইরেক্ট করা যাবে স্যার। হুম, এটা যার যেটা পছন্দের মতো হয়, ওটা একটু সহজ করে দেওয়া হয়েছে। কেউ চাইলে ডাইরেক্ট সূত্র বসায় করে নিলেও পারবে, একই জিনিস। ধন্যবাদ। তো এই এক্সাম্পলটা যেটা করা হয়েছে এটা তোমরা এই নিয়মেও করতে পারো, আর ওই যে আগে একটা নিয়ম দেখাইছি সেটা নিয়মেও করলে করতে পারো। সাবস্টিটিউশনে এটাও যাবে, কারণ x+1 আছে আর x+2 আছে। একটা যদি x+1 x+2 কে সরি x+1 কে যদি তুমি u ধরে নাও, x+2 হয়ে যাবে u+1। সেই নিয়মেও তোমরা এখানে করতে পারো, অথবা এটাকে আবার ওই এখানে uv ধরে করাইছে ওটা না করলেও হয়। এটা জাস্ট তোমার দেখে বুঝার মতো। তুমি যদি মনে করো এই নিয়মে করবা করলে করতে পারো, তুমি যদি মনে করো ওই নিয়মে করবা করতে পারো, যেটা তোমার কাছে সহজ লাগে। কিছু কিছু এরকম মিলে যায় আর কি। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেটা করেছে এটা কঠিন লাগছে, তার থেকে ওইটাই বেটার হইতো, কারণ ওই নিয়মে আমরা অলরেডি দেখেছি একটা। ওকে, তোমরা এটাও দেখতে পারো তোমাদের পছন্দ মতো। তোমাদের এনি হাউ সাবস্টিটিউশন আর বাই পার্টস, অনেক ক্ষেত্রে বাই পার্টস কে সাবস্টিটিউশনে করা যায়, বাট সবসময় সাবস্টিটিউশন কে বাই পার্টসে করা যায় না। এরপর আছে x³ টু e⁻²x, তো এখানে e⁻²x কে v ধরতে হবে, দ্যাট মিন্স g(x), আর x³ কে ধরবো আমরা f(x). একই নিয়ম বসায় দিয়ে করে নেওয়া হয়েছে। এখানে যত বড়ই দেখছো আসলে অত বড় না, ক্যালকুলেশন তোমরা ডাইরেক্ট। হ্যাঁ, বুঝতে পারিনি। কেউ কি কিছু বলছো? বোঝা যাচ্ছে না। কেউ কি কোনো কোশ্চেন করেছিলা? যদি করে থাকো তাহলে বলো, আর যদি না করে থাকো তাহলে আমি সামনে আগাবো। আমি শুনতে পাইনি। না মনে হয় স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখানে g(x) এই আগের মতো এখানে যেরকম করা হয়েছে, যে যেটাকে g ধরেছি সেটাকে একবার ইন্টিগ্রেশন করে লেখা হয়েছে, আর একবার ডিফারেন্সিয়েশন করে লেখা হয়েছে যেটাকে f ধরেছি। এটা আমার দরকার আছে যে যখন ডাইরেক্ট সূত্র বসাবো তখন এটা একটু বড় হয়ে যায়, সেই জন্য এটা একটু ডাইরেক্ট একটু করে দেখানো হয়েছে। তো সেই জন্য সহজ করে নেওয়া হয়েছে। এখানে কিন্তু এটা বেশ বড় আছে ইন্টিগ্রেশন। এখানে মানে এটা প্রথমে দেখো ধরে নেওয়া হয়েছে, আমি একটু এটা দেখাই যেহেতু এটা বড় আছে। যদি এরকম থাকে e⁻x আর x³ ধরা হয়েছে, প্রথম কাজ হচ্ছে এটাকে g(x) কে একবার ইন্টিগ্রেশন করা, সেজন্য বড় হাতে g(x) লেখা হয়েছে। আর f'(x) মানে হচ্ছে একবার f(x) কে মানে ডিফারেন্সিয়েশন করেছি। তারপরে সো সেকেন্ড যে পার্টটা আছে মাইনাসের পরে যে পার্টটা পড়বে সেটা x³ আচ্ছা যেটা ছিল সেই মান সে সূত্র বসাই দিয়েছি। এই যে দেখো এখানে পড়লে হচ্ছে হাফ x³ e⁻²x, তার মানে ওই হাফ x³ মানে হচ্ছে x³ তো রয়েছে, আর হাফ এই যে g(x) করছি সেটা বসাই দিচ্ছি, -3/2 ইন্টিগ্রেশন x² e⁻²x dx। তো ওই মান সব বসায় দিয়ে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার পর এটা পাইছি। এখন দেখো আবার কিন্তু uv করতে হবে, কারণ x² রয়েছে আর e⁻²x রয়েছে, তাই না? তাহলে আবার এখন g আর f ধরে নিব আবার। তাহলে আবার ধরে নিলে তখন এবার কি হবে, এবার ওই e⁻²x কে g ধরতে হবে আর x² কে u ধরতে হবে, মানে f(x). আবার একবার ডিফারেন্স ইন্টিগ্রেশন g(x) কে f'(x) বাইর করতে পারলাম, 2x পাইলাম। এখন আবার পদার্থ মানে এই যে অংশটুকু রয়েছে এই 3/2 এর পরের যে অংশটুকু আছে সেটুকু নিয়ে কাজ করতেছি শুধু। এটুক তো লাস্টে অ্যানসারে দিতে হবে, আর লাস্টে যখন যাব তখন কিন্তু লিখতে হবে ওটুকু। তো আবার করতেছি। তাহলে এখন দেখো x² e⁻²x dx এর মানটা এই আবার করলাম। আবার দেখো এখানে আবার রয়েছে, যখন আবার বসানো হয়েছে তখন হচ্ছে x e⁻²x। এবার আবার e⁻²x কে আমরা g(x) ধরবো, আবার f(x) হিসাবে x ধরবো। এবার আবার ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন করব, g(x) কে ডিফারেন্সিয়েশন করব f(x) কে। করলে দেখো এবার যায় আর ঝামেলা না, x e⁻²x কে এবার করলে আমরা পাচ্ছি মানে হাফ x e⁻²x মাইনাস হাফ e⁻²x dx ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশনটা উঠে যাচ্ছে, e⁻²x কে ইন্টিগ্রেশন করলে e⁻²x ডিভাইডেড বাই 2 পাবো, বা এখানে বাইরে যেটা হাফ আছে 1/4 e⁻²x। তো এবার ইন্টিগ্রেশনটা উঠে গেছে। এই পুরো ইন্টিগ্রেশনটা করতে যায় অনেকক্ষণ করা লাগছে, পেছান লাগছে।
তো এটা পাইলাম। তাহলে এবার ফাইনালি মানে হচ্ছে আমার যেটা করেছে 3/2 এর পর 3/2 এর পর প্রথমে আমরা এই যে বসাই দিচ্ছি, দেখো 3/2 এর পর এই দুইটা অংশ আমরা বসাই দিচ্ছি। 3/2 এর পর প্রথমে কিন্তু আমাদের দেখো প্রথমে আমার ছিল কি 3/2 এর সাথে ছিল x স্কয়ার e টু দি পাওয়ার 2x, x স্কয়ার e টু দি পাওয়ার 2x করার পর পাইছি কি এই পুরাটা পাইছি, তাই না? এই যে এইটা পাইছি, তারপরে কি আবার এইটাকে করছি, এইটাকে করার পর যেটা পাইছি সেটাও এখানে লিখে দেব। দুইটা অংশ, এই যে হাফ x স্কয়ার e টু দি পাওয়ার 2x আর এইটাকে করলে যেটা পাইছি সেটাই বসানো হয়েছে। এই যে এটাকে করলে তো এই বড় দুইটা পাইছি, তাহলে এই যে হাফ x স্কয়ার e টু দি পাওয়ার 2x মাইনাস এই বড় অংশটা প্লাস c। এবার সবটুকু একটু যোগ বিয়োগ করে লিখে দেওয়া হয়েছে টু দি পাওয়ার 2x, প্রত্যেকটা যে কমন যায়, তো এইভাবে করে করা যায়। তারপরে এখানে আরো আছে, एग्जांपल 8 আছে, দেখবা এখানে x কিউব x স্কয়ার মাইনাস 1 এটা আছে। ইন্টিগ্রেশন বাই পার্টসেও করা যাচ্ছে, অথবা এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসেও করা যাবে, আবার ওই সাবস্টিটিউশন ইন্টিগ্রেশন বাই যেটা সাবস্টিটিউটিং আছে সেটায় মনে হয় করা যাবে, তাই না? যাবে তো মনে হচ্ছে। x কিউবকে যদি ধরে নাও, x কিউবকে ধরে নিলে তাহলে আমরা পাবো কি 3x স্কয়ার, তারপর এখানে মান বসায় আমরা পাবো, সেটাও করতে পারো, বা ইন্টিগ্রেশন বাই পার্টসেও করতে পারো। ইন্টিগ্রেশন বাই পার্টসের ক্ষেত্রে একটা মনে থাকতে হবে, যেটা পাওয়ার না, এটা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনেই করো। এই ধরনের জিনিস যেগুলো আসবে যেটাকে সাবস্টিটিউশনে করা যায় সেটা পার্টসে কখনো করতে যাবা না। যেমন এখানে বাই পার্টসে করছে, এটা কিন্তু একটু ঘ্যাপলা আছে, যেমন এই x স্কয়ার ইনটু x ইনটু x স্কয়ার মাইনাস 1 ইনটু পার্ট দুই ভাগ করে নেওয়া হয়েছে, এটা কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছে। তোমরা এটাকে বাই পার্টসে না নিয়ে সাবস্টিটিউশনেও করে নিতে পারো। যেমন এখানে x কিউব যেহেতু পাওয়ার বেশি আছে, ওইটাকে ধরে নেবা ইউ বা জেড যেটাই ধরে নাও, তাহলে পাবো 3x স্কয়ার। সেখান থেকে তুমি x স্কয়ার মাইনাস 1 এর মানটা বের করে নেবা, তারপর এখানে বসাই দেবা, তারপর dx এর মানটা থেকে বসাই নেবা, তাহলেও করা যাবে, সমস্যা হবে না। এটা করতে পারবা তো তোমরা ওই নিয়মে? জি স্যার। হ্যাঁ, ওটা কিন্তু নিয়মে করা যাবে, ঠিক আছে। অথবা যদি না করতে পারো সামহাউ, তাহলে এখানেও তো নিয়ম দেওয়া আছে, এটাই নিয়ম ফলো করবা, দুইটাই করা যাবে। তো এই আজকের লেসনে এই দুটাই, এবং এখানে যে অ্যাসাইনমেন্ট দিব, তো এখানে ওইখানে দুইটা ছিল আর এখানে একটা, এই তিনটে নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে আজকের ক্লাসে, এবং এখানে মার্ক আসবে, এটা অ্যাসাইনমেন্ট। স্যার এই আমাদের পরের উইকে অ্যাসাইনমেন্ট দিলে একটু ভালো হতো স্যার। আমাদের এই উইকেন্ডে স্যার মেলা কাজ আছে তো স্যার, স্টুডিও যদি সম্ভব হয় স্যার আপনার এন্ড থেকে। স্যার আমাদের স্টুডিও, তারপর গ্রাফিক্স এর অনেক কাজ আছে স্যার আমাদের ক্লাসে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে স্যার। আর যদি আমি আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো, তোমাদের উইক দুইটা দিয়ে দিলাম, ঠিক জি আছে? স্যার তাহলে হবে স্যার। জি আচ্ছা, ওকে, ঠিক আছে। যারা পারো ট্রাই করবা, করতে থাকবা, যেহেতু এখানে ম্যাথের জিনিস আর কিছু না। জি স্যার, সময় দিলে স্যার সমস্যা নেই স্যার। সময় বাড়িয়ে দিলাম, যাই হোক। স্যার আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আজকের ক্লাস এটুকুই। ওকে, যদি আইডি দেওয়া হয়ে থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, ট্রাই করবে। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।